16 বাংলা টিভির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান কেমন বাংলাদেশ চাই। সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত সুধী, আজ আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, প্রবীণ রাজনীতিবিদ এবং দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ যিনি আওয়ামী যে দুঃশাসন, সে দুঃশাসনের জেল জুলুম অত্যাচারের শিকার এমনই একজন প্রবীণ রাজনীতিবিদের সাথে আছে আমরা কথা বলবো। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, শুক্র, আলহামদুলিল্লাহ। আমরা 16 বাংলা টিভিতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করি। আমাদের বুদ্ধিজীবী, বিশেষ করে রাজনীতিবিদ সবাই উপস্থিত থাকে। আজকে আমাদের বরেণ্য অতিথি, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টেলিভিশনের পক্ষ থেকে। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ সম্পর্কে আপনার অভিমত কি, এবং এই মুহূর্তে বাংলাদেশের শীতকাল চললেও বসন্তের হাওয়া বইছে। 16 বাংলা টিভিকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে এই যে 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশ, এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের একটা অর্জন, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই 20 কোটি মানুষ, আমার মনে হয়, আমরা তো দোজক দেখি নাই, আমার মনে হয় বাস্তবে বাংলাদেশ একটা দোজকে পরিণত ছিল। এই দোজক থেকে কম বেশি সকলেই, শুধু আওয়ামী লীগ ব্যতীত কম বেশি সকলেই কিন্তু কষ্ট পেয়েছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের উপর একটু ঝড় বেশি গেলেও বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এই আওয়ামী লীগের নির্যাতন অত্যাচার থেকে বাঁচতে পারে নাই। মানুষ যেহেতু বাঁচতে পারে নাই, কিন্তু দেশের অর্থনীতিও তারা ধ্বংস করে দিয়েছেন। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ করে দিয়েছেন আওয়ামী লীগ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, একটা স্বাধীনভাবে কথা বলতে পারবে বলে আশা করেছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি 3.5 বছরের শেখ মুজিবের শাসন। তখন থেকে বাংলাদেশের এই বাংলায় জাতির স্বপ্ন শেখ মুজিবের মাধ্যমেই শেষ হয়ে গিয়েছিল। আজকে যে আপনি এই সাংবাদিকতা করতেছেন, এই সাংবাদিকতা শেষ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ওনার জনপ্রিয়তা যখন শূন্যের কোটায় চলে আসলো, তখন উনি সিদ্ধান্ত নিলেন এই জাতিকে নিয়ে। উনি সমস্ত পত্রিকা বাতিল করে দিলেন এবং সমস্ত রাজনীতির দলকে বাতিল করে দিলেন। 4টা পত্রিকা, শুধুমাত্র 4টা পত্রিকা, তাও সেগুলো হলো সরকারি পত্রিকা। তাহলে সমালোচনা করার কোনো সুযোগ ছিল না। সমস্ত তাজউদ্দিন সাহেব বলেছিলেন, আপনি তো সমস্ত দরজা বন্ধ করে দিলেন। যার জন্য আমরা যে পরিণতি দেখেছি, সেটা কোনো জাতি আশা করে নাই, আমরাও আশা করি না। হত্যা রাজনীতি বিএনপি করে নাই, হত্যা রাজনীতি বিএনপি পছন্দ করে নাই। কিন্তু আমরা একটা বাস্তব চিত্র সেদিন দেখেছিলাম যে শেখ মুজিবের 15ই আগস্টের পর মানুষ কেমন জানে আজকে যেভাবে খুশি হয়েছে, সেরকম একটা উৎসাহ উদ্দীপনা ছিল 15ই আগস্ট। শেখ মুজিবের কন্যা, যিনি গর্ব করে বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আজকে বাঙালি জাতির কাছে এই 53 বছরে আবারও প্রমাণ করলো যে শেখ হাসিনার মাধ্যমে শেখ মুজিবের যে রক্ত বাঙালি জাতির সাথে, বাংলাদেশের সাথে, শেখ মুজিব যেভাবে বাঙালি জাতিকে ফেলে 1971 সালের 25শে মার্চ এই দেশ ছেড়ে পাকিস্তান চলে গিয়েছিলেন, আমাদেরকে পাঞ্জাবিদের বোটের নিচে ফেলে, ট্রাঙ্কের চাকার নিচে ফেলে উনি পাকিস্তান চলে গিয়েছিলেন 7.5 কোটি মানুষকে ফেলে। ঠিক একইভাবে আমরা দেখলাম বৃহৎ একটা রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলে মানুষ, এবং তারাও গর্ব করে বলতেন, আজকে তারা তাদের নেতা কর্মীকে ফেলে, এমনকি 53 বছরে, চিন্তা করে দেখেন একটা নজির। এর সাথে আমি একটু আরেকটা যোগ করবো, এই যে 16 বছর তারা ক্ষমতায় ছিল, তো আসলে তো ব্যাপক উন্নয়ন করেছে, তারপরে কেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে পছন্দ করলো না? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। উন্নয়নটা হচ্ছে, আপনি যদি 90 বছরের একটা বৃদ্ধকে 18 বছরের একটা মহিলা বিয়ে করিয়ে দেন, এই মহিলা গাড়ি বাড়ি সবকিছু পারবে, স্বর্ণ অলংকার, কিন্তু তার চাহিদা যেমন মিটে না, এই বৃদ্ধার আর ওই মহিলার যে অবস্থা,
আজকে আমাদের সেই অবস্থায় পরিণত হয়েছে। গণতন্ত্রবিহীন একটা দেশ চলতে পারে না। এখানে গণতন্ত্র শূন্যের কোটায়। আপনি যে উন্নয়ন করেছেন, এই উন্নয়ন তো কারো সম্পত্তি বিক্রি করা টাকা নয়, এটা এই দেশ বন্ধক দিয়ে টাকা। এবং উন্নয়নটা হচ্ছে বড় বড় প্রজেক্ট বের করেছেন। ওই প্রজেক্টের মেগা প্রকল্প কেন বের করেছেন? আপনি যখন দুধের পেয়ালা বা গ্লাসের দুধ নেবেন, দুধের উপর একটা ছানা থাকে, ছানাটা দিয়ে অনেক কিছু হয়। তারা ওই সামিজ দিয়ে যেভাবে ছানা খায়, আওয়ামী লীগ উন্নয়নের থেকে সেভাবে টাকাটা উড়াই নিয়ে গেছে। এই টাকা যদি দেশে থাকতো তাহলে একটা কথা ছিল, এই সমস্ত টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমরা তো আগে চিন্তা করেছি, আগে অ্যানালিসিস করে বের করেছিলেন 11 লক্ষ কোটি টাকা। এই দিন তো দেবপ্রিয় ভট্টাচার্য উনি বের করলেন, অর্থনীতিবিদ, উনি বললেন 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছেন। তাহলে চিন্তা করে দেখেন, 28 লক্ষ কোটি টাকা যদি যাদের, তারা তো একটা পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন বাংলাদেশটাকে। আপনি পৈতৃক সম্পত্তিকে এভাবে ব্যবহার করতে পারে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছেন, আপনি আওয়ামী লীগ ছাড়া আর কাউকে কোনো স্পেস তারা দিবের মন মানসিকতা ছিল না। এমনকি ওই যে এসটি ইমাম যিনি মারা গিয়েছেন, উনি প্রকাশ্য জনসভায় বা এদের কর্মী সভায় বলছেন, লেখাপড়া কতটুকু তা জানি না, আওয়ামী লীগের কর্মী হলে আপনাকে চাকরি দিতে হবে। তাহলে চাকরি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, এমনকি তারা দখল করতে করতে মসজিদ দখল করেছেন, পাড়া মহল্লার যে মহল্লা পরিচালনা কমিটি ছিল এটাও দখল করেছেন। অর্থাৎ এমন ভাবে তারা দখলের রাজত্বে চলে গিয়েছেন যে আওয়ামী লীগ ব্যতীত এই দেশে যেন আর কারো স্পেস না থাকে। বাংলাদেশের মানুষকে ভয় ভীতিতে রেখে হত্যা, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে এমন ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন যে মানুষ তাদেরকে সালাম দিত, কিন্তু ভয়ে সালাম দিত। এখানে আন্তরিকতার কোনো সালাম ছিল না, মহব্বতের কোনো সালাম ছিল না, ভালোবাসার কোনো সালাম ছিল না। তাদেরকে ভয়ে সালাম দিতেন। তো সুতরাং এই তারা যে 16 বছর যে রাজত্ব করেছেন, এই রাজত্বর পিছনে যে খুঁটিটা ছিল সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আজকে আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলতে বাধ্য হচ্ছি যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ভারত 2014 সাল থেকে আমাদের সাথে যে আচরণটা করেছেন এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ গর্ব করে বলতেন, ভারতীয়রা গর্ব করে বলতেন আমাদের স্বাধীনতার সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। রাইট, আমরা মানি, আমরা এটা নিয়ে কোনো সময় কৃপণতা করি নাই। আপনি আমার ঘরে আগুন লাগছে, আপনি প্রতিবেশী, আপনি ফানি মারলেন, আমার ঘরের আগুন নিভালেন, তাই বলে কি আপনি আমার হান্ডি পাতিল নিয়ে যাবেন? এই আচরণটা ভারতীয়রা আমাদের সাথে করেছিল 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরের 99,000 ফৌজের যে অস্ত্র ছিল, ফের রাখা অস্ত্র এগুলো তো নিয়ে গেছেন আমাদের এই শহরগুলো 5 নম্বর জেটিতে। আমি 16 ডিসেম্বর 11:30টার সময় যাই, তখন আমাদের সিমেন্ট হোস্টেল যে পাঞ্জাবিদের যে ঘাঁটিটা ছিল এরা তখন স্যারেন্ডার করে নাই। আমরা ওইখানে গেলাম, ইন্ডিয়ান আর্মি এবং শিখ যারা ছিল তারা হ্যান্ড মাইক দিয়ে প্রচার করতে লাগলো যে সমস্ত পূর্ব পাকিস্তান স্যারেন্ডার করেছেন, আপনারাও স্যারেন্ডার করেন। 1-1.5 ঘন্টা পরে তারা স্যারেন্ডার করলো। তাদেরকে গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার পরেই আমি 5 নম্বর জেটিতে ঢুকলাম। একটা ভারতীয় পতাকাবাহী জাহাজ 5 নম্বর জেটিতে ছিল। ট্রাককে ট্রাক অস্ত্র আসছে, যেগুলো পরিত্যক্ত অস্ত্র পাকিস্তানিদের, এই অস্ত্রগুলো তারা জাহাজ ভর্তি করে নিয়ে গেছিল। তাইলে দেখা যাচ্ছে যে এই অস্ত্র নিয়ে যাওয়ার পরেই তারা ক্ষান্ত হন নাই। অবাঙালিদের যে সমস্ত মিল কারখানা ছিল, ওই মিল কারখানার যন্ত্রাংশ পর্যন্ত খুলে নিয়ে গেছিল। এটা হচ্ছে ভারতীয়দের আচরণ। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে কেন আজকে ভারত সরকার, এই বিজেপি সরকার, আমি টোটাল ভারতের নাগরিক এবং ভারতবাসীকে দোষারোপ করছি না, আমি বিজেপি সরকার এবং এই বিজেপির প্রধান যিনি, আমি টোটাল ভারতীয়দের এবং ভারতবাসীদের দোষারোপ করছি না, কারণ ভারতে প্রায় 40-45 লক্ষ মুসলমানও আছেন। কিন্তু মোদির আচরণটা তারাও পছন্দ করেন নাই। একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু মোদি পার্সোনালি দেশের সাথে সম্পর্ক না করে প্রথমে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিলেন, পরে দেখলাম যে শেখ হাসিনার সাথে সম্পর্ক, এবং শেখ হাসিনা আমাদের দেশের প্রধান হয়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের উপর যে জগদ্দল পাথরের মতো এই দেশে মসনদে বসে উনি ভারতকে কিভাবে কি দিয়েছেন বাংলাদেশের জনগণ জানে না, কিন্তু উনি মুখে বলেছেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। তো তাইলে কি দিয়েছেন আমরা জানি না, এখন উপলব্ধি করতে পারছি যে ভারতকে উনি কি দিয়েছেন। আমার তো মনে হয় বাংলাদেশটা লিখে দেওয়া ছাড়া
অলিখিতভাবে সারা বাংলাদেশ কিন্তু ভারতকে হ্যান্ড ওভার করেছিল। আজকে উনি ভারতে গিয়ে যে আচরণ আমাদের সাথে করছেন এবং ভারত সরকার যে আচরণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে করছেন, এটা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। নানান রকম ষড়যন্ত্র আওয়ামী লীগ করতেছেন এবং ভারত সরকার করতেছেন। একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে ক্ষমতায় আছেন, যে সরকারকে ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে জাতি মেনে নিয়েছেন। আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, বিশাল একটা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এটা হচ্ছে নজিরবিহীন। 53 বছরের এই রাজনীতিতে আমরা দেখলাম শেখ হাসিনা একদম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে গিয়েছেন। এমনকি বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গেছেন। তো ইমাম সাহেবের দোষটা কি? ইমাম সাহেব কি করলো? উনি আওয়ামী লীগের হয়ে গিয়েছেন, বাঁচতে পারে নাই। মসজিদের ইমাম সাহেব একেও আওয়ামী লীগ করে ফেলছেন এবং একেও বাধ্য করেছেন যে আওয়ামী লীগের পক্ষে যাই এরকম কথা প্রতি জুমাতে বলতে হবে। তো এই কথা বলতে বলতে সেও অভ্যস্ত হয়ে গেছে যে সে যে কোন সময় আওয়ামী লীগ হয়ে গেছে সেও জানে না, কোন সময় সে আওয়ামী লীগ হয়ে গেছে, যার কারণে তাকেও পালিয়ে যেতে হয়েছে। জি, আমরা বাদ দিকে আনাইনি একটু করে। আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা যে প্রশ্নটা আপনাকে এখন করব বা যেটা নিয়ে আলোচনা করব, রাজনীতির ট্রেনে বিএনপি এবং জামায়াত ইসলামের এই মুহূর্তে কি ধরনের অবস্থান রয়েছে বলে আপনি মনে করছেন? রাজনীতির ট্রেন বলতে বিএনপি হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ওনার ব্যক্তি জীবনে উনি শপথ নিয়েছিলেন যে বাংলাদেশের প্রতি ইঞ্চি, মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য উনি শপথ নিয়েছিলেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য উনি শপথ নিয়ে আর্মিতে জয়েন করেছিলেন এবং ওনার ওই স্পিরিট থেকে, ওনার এই ভালোবাসা থেকে, ওনার হৃদয়ের ধারণ থেকে সেই দিন উনি ঘোষণাটা দিয়েছিলেন। নাইলে এই ঘোষণাটা লেখা হয়েছিল 25শে মার্চ তাজউদ্দিন এবং ডক্টর কামাল হোসেন সাহেব শেখ মুজিবের কাছে রাত 10টার সময় 32 নম্বর বাসায় গিয়েছিলেন। এই স্বাধীনতার ঘোষণা তারা চেয়েছিলেন এবং একটা ট্যাব রেকর্ড নিয়ে গিয়েছিলেন। তারপরে উনি যখন স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন না, তখন ওনারা বললেন ঠিক আছে আপনি স্বাক্ষর করে দেন, তাহলে আমরা সময় মতো এটা ব্যবহার করব। শেখ মুজিব কিন্তু সেই দিন স্বাক্ষরও করেন নাই এবং রেকর্ডও করেন নাই, স্বাধীনতার ঘোষণাও দেন নাই। শেখ মুজিব সেদিন বলেছিলেন যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই তাহলে আমার মাথার উপরে আগরতলা ষড়যন্ত্র মামলা ঘুরছেন, আমি আবার আরেকটা রাষ্ট্রদ্রোহীর মামলা আসামি হব। বেগম ফজলুন্নেসা উপর থেকে নেমে এসে কর্কট ভাষায় বললেন যে রাত সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছেন, আপনি এদেরকে বিদায় করেন। তখন শেখ মুজিব এদেরকে বিদায় করে, তারা জানতেন যে কি হতে যাচ্ছে, অপারেশন সার্চলাইট যে পাক বাহিনী আরম্ভ করবেন, তারা কিন্তু জানতেন, তাদের লাগেজ রেডি ছিল। 12টার পরে সারা পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতির উপর, নিরীহ অস্ত্র নিরস্ত্র মানুষের উপর পাক বাহিনী আক্রমণ শুরু করলেন এবং শেখ মুজিবের কাছে একটা দল গেলেন, যে সালাম দিয়ে বললেন আপনাকে রাওয়ালপিন্ডি চলে যেতে হবে, আপনি যদি ইচ্ছা করেন আপনি একা যেতে পারেন, নতুবা আপনার পরিবার নিয়েও যেতে পারেন। শেখ মুজিব সেই দিন পরিবারকে রেখে উনি রাওয়ালপিন্ডি চলে গিয়েছিলেন। শেখ মুজিবের পরিবার কিন্তু পাকিস্তানিদের তত্ত্বাবধানে ছিলেন, 1500 টাকা ভাতা পাইতেন। যে সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর জিয়াউর রহমানের পরিবার হুমকির মুখে ছিল, জিয়াউর রহমানের পরিবার যে কোনো সময় হত্যার আসামি ছিল। এরা গোপনে চট্টগ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবের পরিবার পাকিস্তানিদের আশ্রয়ে ছিলেন। পাকিস্তানিদের তত্ত্বাবধানে লালন পালনে 1500 টাকা ভাতা নিয়ে তারা পরিবারের জীবনযাপন করেছিলেন 9 মাস। আজকে চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন, এটা কিন্তু আওয়ামী লীগের সবাই জানে, কিন্তু কেউ ঘোষণাটা দেন নাই। কেন দেন নাই? তারা জানে যে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সে রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন। যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমানের ফাঁসি হতেন। সেই জিনিসটা জেনে একজন সেনাবাহিনী বিদায়, ওনার মাথায় ফাঁসি ছিল না, ওনার মাথায় দেশপ্রেম ছিল, ওনার মাথায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, ওনার মাথায় যে এই যে আন্দোলন, এই যে জিত, যুদ্ধ, এটাই ছিল। কিন্তু রাজনীতিবিদ যারা ছিল তারা ভয়ে
তারা মনে করেছিল যে এই স্বাধীনতার ঘোষণা যদি আমি পাঠ করি তাহলে আমার ফাঁসি হবে, যার দরুন আওয়ামী লীগের কোনো নেতা, তাদের কাছে ছিল এটা, আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু এটা পাঠ করেন নাই। সুতরাং আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক কথা হয়। শেখ মুজিবের 7 মার্চে স্বাধীনতার ঘোষণা ছিল না। 7 মার্চে অনেকেই বাম রাজনীতি যারা করে তারা প্রেসার দিয়েছিল যে স্বাধীনতার ঘোষণাটা 7 মার্চের রেসকোর্সের ময়দানে দেওয়ার জন্য, কিন্তু শেখ মুজিব কৌশলে সেটা খেটে গেলেন, স্বাধীনতার ঘোষণা দেন নাই। আজকে আওয়ামী লীগ, আমরা এখন প্রমাণ করতেছি যে এখন বাংলাদেশের মানুষ জানতেছে যে আওয়ামী লীগের মধ্যে যে দেশপ্রেম শূন্যর কোটায়, এটা আওয়ামী লীগ হচ্ছে ভারতের লালিত পালিত একটা রাজনৈতিক দল। তারা হচ্ছে যে ভারতের স্বার্থ সিদ্ধির জন্য এই দেশে একটা অভিনয় করে যাচ্ছেন। আজকে শেখ হাসিনার মন্ত্রী, অর্থমন্ত্রী কি বললেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, আমাদের শান্তি ভারতের শান্তি, এভাবে বলছে তো। আরেকজন মন্ত্রী, অর্থমন্ত্রী কি বললেন? ঘুষকে স্পিরিট মানি বলে এই জাতির খাঁদে ঘুষকে জায়েজ করে দিলেন। আজকে সারা বাংলাদেশ ঘুষের রাজ্য হয়ে গেছে। চুরি সামারি এগুলো তো এক ধরনের পারমিশন দিয়ে দেওয়ার মতো। তা আওয়ামী লীগ কোন কাজটা ভালো করেছেন বলেন? আওয়ামী লীগ তো দেখা যাচ্ছে যে যেমন আমাদের এই দেশটাকে যেমন ট্রানজিট, আমার বুকের উপর দিয়ে ভারত 7 সিস্টারে মাল নিয়ে যাবে, আমাকে কোনো ইয়া দিবে না, ক্যারিং চার্জ দিবে না। ক্যারিং চার্জের কথা যখন আসলো তখন বললো যে না, এটা চাইতে আমাদের লজ্জা হয়, কারণ তারা আমাদের স্বাধীনতার সময় সহযোগিতা করেছেন। আরে ভাই, প্রতিবেশীর দায়িত্ব তো এটা, প্রতিবেশীর দায়িত্ব হলো সহযোগিতা করা। এই যে একটু আগে বললাম আমার ঘরে আগুন লাগছে, আপনি পানি মারলেন, তাই বলে আপনি আমার হান্ডি বাতিল নিয়ে যাবেন নাকি? তো ভারতীয়রা তো এই আচরণটা করেছেন। যেমন এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানান রকম কাল্পনিক কাহিনী হিন্দু সম্প্রদায়কে নিয়ে কারা করানো হচ্ছে। এটা হচ্ছে যে পরিকল্পিত। এখন আওয়ামী লীগের কাছে 2টা জিনিস আছে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে অস্ত্র। অবৈধ অস্ত্র আওয়ামী লীগের কাছে ভর্তি, এবং বাংলাদেশের লুটে পুটে খাওয়া অবৈধ টাকা তাদের কাছে ভর্তি। তারা বিদেশে যেরকম টাকা পাচার করেছেন তাদের কাছে অনেক টাকা আছে। এখন আমরা দেখেছি অনেককে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের কাছে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। ব্যাংকগুলো খালি করে ফেলছেন। 8টা ব্যাংক ছাড়া 43টি ব্যাংকের মধ্যে সব ব্যাংক শূন্য হয়ে গেছেন। যেমন এক রাতে আপনি দেখছেন 12,000 কোটি টাকা উড়ে ফেলছে। আপনি শেখ হাসিনার কেশিয়ার সালমান এফ রহমান, দেশের রাষ্ট্র ক্ষমতার প্রধান হয়ে উনি সালমান এফ রহমানের সাথে পার্টনার। শেখ রেহানার পার্টনার হলো আমাদের চট্টগ্রামের এস আলম। এস আলম যা চাচ্ছে তা হয়ে গেছেন। জয়ের পার্টনার হলো সামিদ গ্রুপ, আজিজ খান, রইস খান। তাহলে রাষ্ট্র ক্ষমতায় আপনি হাতটা সামনে রেখে শপথ নিলেন যে আমি রাগ বিরাগের বশীভূত হয়ে কিছু করিব না, করাইব না। আজকে আপনি রাগ বিরাগের বশীভূত হয়ে 2 কোটি টাকার জন্য খালেদা জিয়াকে বছরের পর বছর জেল খাটাইলেন, এবং তারেক রহমানের নির্দোষ প্রমাণ করে যে জজের রায়টা দিল তাকে দেশ ছাড়া করলেন। যতক্ষণ আওয়ামী লীগের সাথে আছে ততক্ষণ আপনি মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের সাথে না থাকলে আপনি রাজাকার। আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি যারে দিয়ে আপনি এই যুদ্ধাপরাধী সাক্ষ্য ইয়াটিয়া করাইলেন, তারে আবার মতের বাইরে একটা বালি কণা পর্যন্ত যেন নড়াচড়া করতে না পারে সেভাবে। এটা করতে গিয়ে কি হলো, আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিল। আজকে 4 কোটির মতো যুব সমাজ যারা বিগত 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা কিন্তু বিএনপি দেখে নাই ক্ষমতায়, তারা আওয়ামী লীগে দেখছে, শেখ মুজিবের ছবি দেখতেন, বই পুস্তকে যে শেখ মুজিবকে পূজা করা, এগুলো তাদেরকে শিখাইছে। এই যুব সমাজকে, যেহেতু দেশের বিরোধী দলকে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সুতরাং বাংলাদেশের এই 20 কোটি মানুষ, ইয়াং জেনারেশন যারা, তারা বিরোধী দল কি, বিরোধী মত কি, বিরোধী মতের কর্ম কি, বিরোধী দলের বিরোধী মত কিভাবে প্রকাশ করতে হয় এগুলো ভুলে গেছে। ভয়ে ভীতিতে আওয়ামী লীগের পিছনে পিছনে ঘুরছে। আওয়ামী লীগের পিছনে পিছনে ঘোরার কারণে এরা কিন্তু এক ধরনের আওয়ামী লীগের ওই যে বাচ্চা কাচ্চার মতো হয়ে গেছে। কারণ তারা দেখতেছে যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া, নৌকা ছাড়া 15 বছর তারা কিছুই দেখে নাই। অপোজিটে যে কি আছে সেই শক্তিটা তো তারা দেখে নাই। বিএনপি ফ্রি, ফেয়ার এবং পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ গঠন করেছেন। কেন? বাংলাদেশ এটা 36টা জাতির একটা দেশ। এখানে চারমা, বামা, গারো যারা আছে এরা কিন্তু বাঙালি ছিল না। আপনি বাঙালি বলতে গেলে আমরা মুসলমান এবং হিন্দু এই 2 জাতিকে বাঙালি বলা হয়, বাকিরা কিন্তু বাঙালি না।
আর 36টা দাসের জাতির যে বসবাস, এই বসবাসটা তারা কিন্তু তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। এটা শেখ মুজিবে করেছেন। এই যে যার ধরনের সন্তুল আমার জন্ম হলো, যার ধরনের বাংলাদেশে এই যে পাহাড়ি বাঙালি একটা বিভেদ সৃষ্টি হলো, এটা শেখ মুজিবে সৃষ্টি করেছেন। শেখ মুজিব এমন একটা বাক্য উচ্চারণ করেছেন যে তাদের সাথে বাক বিতণ্ডাতে জড়িয়ে এমন একটা বাক্য বলেছিল যে বাঙালিরা পাহাড়ে উঠে প্রস্রাব করলে তোমরা বেঁচে যাবা। যার ধরনের সন্তুল আমার জন্ম এবং অস্ত্র নিয়ে আমাদের আর্মি হত্যা টত্যা এগুলা হইলো। আজকে জিয়া রহমান এখানে পাহাড়ে ওই যে বরিশাল, ভোলা, নদীভাঙ্গা লোকগুলাকে নিয়ে ওখানে স্টাবলিশ করেছেন। আগে কিন্তু বাঙালি ছিল না এখানে। এখানে ভূমিহারা যে সমস্ত লোকগুলা ছিল তাদেরকে এক জোড়া হালের গরু দিয়েছেন, জমি দিয়েছেন, পাহাড়ে চাষাবাদ করার ব্যবস্থা করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উন্নয়ন উৎপাদনের রাজনীতিতে তো জিয়া রহমান সৃষ্টি করেছেন। আমরা দেখেছি যে পাট, চা, চামড়া তিনটা ছিল আমাদের এক্সপোর্টেবল পণ্য। এগুলা ভারতের কাছে যখন মাইর খেয়ে গেল, তখন 15ই আগস্টের পর জিয়া রহমান যখন 7ই নভেম্বর 1975 একটা পট পরিবর্তন হলো, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন জিয়া রহমানকে বন্দিশালা থেকে উদ্ধার করা হলো, তখন তো খন্দকার মোস্তাক আহমদ ক্ষমতায় ছিল। খন্দকার মোস্তাক আহমদ ছিল আওয়ামী লীগের শেখ মুজিবের ডান হাত, একেবারে বিশ্বস্ত লোক, একদম বিশ্বস্ত লোক। শেখ কামালের বিয়ের উকিল ছিল খন্দকার মোস্তাক আহমদ। শেখ মুজিবের বাবা যখন মৃত্যুবরণ করলেন, যখন খবর খনন করা হইলো, খবরের ভিতরে শুয়ে দেখেছেন যেটা খন্দকার মোস্তাক আহমদ। শেখ মুজিবকে যেদিন হত্যা করা হচ্ছে, সেদিন খন্দকার মোস্তাক আহমদ নিজের বাসা থেকে তরকারি হাঁস দিয়ে রান্না বান্না করে খাওয়াইছেন। এরকম একটা লোক কেন ইয়া করলো? কারণ খন্দকার মোস্তাক আহমদ কিন্তু গণতন্ত্রের পক্ষে ছিল। শেখ মুজিব যখন গণতন্ত্রের বিরুদ্ধে চলে গেল, তখন খন্দকার মোস্তাক আহমদ গণতন্ত্রের পক্ষ ছিল বিদায় খন্দকার মোস্তাক আহমদ আওয়ামী লীগের একটা অংশকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন। কারণ সেই সময় আমেরিকা গণতন্ত্রের পক্ষে ছিল, খন্দকার মোস্তাক আহমদ কিন্তু আমেরিকান পন্থী ছিল, কর্নেল ফারুকও আমেরিকান পন্থী ছিল। তাইলে দেখা যাচ্ছে যে শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান ছিলেন। শফিউল্লাহ প্রেজেন্ট থাকা অবস্থায় শেখ মুজিবকে হত্যা করা হলো। শেখ মুজিব কোন রকমের সাহায্য সহযোগিতা না পেয়ে তখন শেখ মুজিবকে যখন হত্যা করা হলো, তখন আমরা কি দেখলাম? আওয়ামী লীগের মন্ত্রীর যে অংশ ছিল সবাই কিন্তু খন্দকার মোস্তাক আহমদের সাথে জয়েন করলেন। তাইলে আওয়ামী লীগ যে বেঈমান মোনাফেক, এটা একটা মোনাফেকের যে সাঙ্গপাঙ্গ মোনাফেকের যে একটা দল, সেটা তো সেদিনে সেই রাহুগ্রাসটা থেকে এখন মুক্ত হয়েছে কিনা বাংলাদেশের মানুষ, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন? আমার তো মনে হচ্ছে সেই রাহুগ্রাস থেকে এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই। কেন মুক্ত হয় নাই? আওয়ামী লীগের যে আচরণ এখন দেখা যাচ্ছে, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। শেখ মুজিবের হত্যার সাথে যে খন্দকার মোস্তাক আহমদ জড়িত, খন্দকার মোস্তাক আহমদের জন্য তো কুমিল্লার নামেই শেখ হাসিনা বরদাস্ত করতেছে না, কুমিল্লাকে নিয়ে যায়, তো ওনার বাড়ি কুমিল্লায়। তাইলে দেখা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড আওয়ামী লীগ শুরু করেছেন সিরাজ শিকদারকে দিয়ে। শেখ মুজিবের সৃষ্টি করেছিলেন সিরাজ শিকদার, বিএসসি পাস একজন ছিলেন, শ্রমিক নেতা ছিলেন। তাহলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রথম হত্যা করা হলো সিরাজ শিকদারকে। এই হত্যার মধ্য দিয়ে যেমন শাহিদ আলীকে হত্যা করা হলো পবিত্র সংসদে, চেয়ার দিয়ে ফিটিয়ে একজন সংসদ সদস্যকে শেখ মুজিবে হত্যা করেছে পবিত্র সংসদে। তাহলে হত্যার রাজনীতি আওয়ামী লীগ থেকে শুরু। এখন আওয়ামী লীগ যতটুকু জীবিত আছে এবং ভারতের আশ্রয় আছে, ভারতে বসে তারা যে পরিকল্পনা করতেছে, তারাও চাচ্ছে যে আরেকটা খুন করার জন্য, আরেকটা হত্যার রাজনীতি করে ঢুকার জন্য। শেখ হাসিনা বললেন না যে আমি ছট করে ঢুকে যাব, আপনি তো শুনছেন, তো ছট করে ঢুকে যাওয়ার মতো যে কথাটা বলছে, এতগুলো লোক হত্যা করে, মাত্র 6 জন লোক হত্যা করেছিল এরশাদের পতন হয়েছে। 8 জন লোক হত্যা গেলে আমাদের ভাষা আন্দোলনে রফিক জব্বার বরকত সালাম, আমাদের একটা পরিবর্তন আসলো। এই আপনি চিন্তা করে দেখেন, 400-500 মানুষ লোক হত্যা করে ফেললো এবং 2,000 লোক পঙ্গু হয়ে গেল, হাত নাই, পা নাই। এখনো তো শত শত মানুষ চিকিৎসায় আছে, হাসপাতালে। কেমনে সাহস করে তারা আবার এই দেশে ঢোকার জন্য? হাসপাতালে শত শত লোক চিকিৎসাধীন আছে, তারপরে তারা কেমনে সাহস করে এখানে ঢোকার জন্য? আজকে এই দেশটাকে তারা একটা শেখ মুজিবের আমলে দেখেছি আমরা, লুটে পুটে খেয়ে মাকড়সার ডিমে পরিণত করেছিল। আজকে গ্লোবাল ভিলেজ পৃথিবী যখন উন্নয়নের ছায়া, এটা তো একটা ফ্ল্যাট বাড়ির মতো। আপনি ফ্ল্যাট বাড়িতে ধরেন আপনি ল্যান্ড ওনার, আপনি 50% পাইছেন, যিনি ডেভেলপার ইনি 50% পাইছেন। তো বাংলাদেশ তো বিকল সেরকম। বাংলাদেশে মনে করেন
ভারতের ইনভেস্ট, চায়নার ইনভেস্ট, ইউরোপিয়ান ইউনিয়ন ইনভেস্ট, আমেরিকার ইনভেস্ট, জাপানের ইনভেস্ট, তারা এখন আমাদের পার্টনার না। তো তাদের বাইরে গিয়ে তো আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। আপনি রাষ্ট্র চালাতে হলে তাদের সাথে মিলিয়ে তাদের মতামতের ভিত্তিতে তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। গণতন্ত্র, আমার সংবিধানে আছে গণতন্ত্র, আমি কিন্তু যদি আরেকটা কনসেপ্টে চলে যাই সেটা তো হবে না। সেটাই বিষয়টা হলো যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, কিন্তু মূলত চতুর্থ শিল্প বিপ্লব কতটুকু বাস্তবায়িত হচ্ছে, হ্যাঁ এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি যে বিষয়টা বললেন যে এই যে আওয়ামী দুঃশাসনের রাহুগ্রাস থেকে এখনো দেশ মুক্ত হয়নি। ধন্যবাদ আপনাকে মূল্যবান আলোচনার জন্য। আমরা একেবারে শেষের একটা প্রশ্নে চলে যাব। বাংলাদেশে রয়েছেন এবং এই নির্বাচনটা কবে নাগাদ হতে পারে? আমরা অন্তর্বর্তী সরকার বলেন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ী সরকার বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ী সরকার তো খালেদা জিয়াই করে এই দেশে এই যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি নিল খালেদা জিয়া, মুক্তিযুদ্ধ সংসদ করেছেন খালেদা জিয়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন খালেদা জিয়া, এবং এই তত্ত্বাবধায়ী সরকারের কাছে ক্ষমতা হ্যান্ড ওভার করে রাজপথে গিয়েছেন বিএনপি, ডিফিট খেয়েছেন, কিন্তু তত্ত্বাবধায়ী সরকার বাস্তবায়ন করেছেন বিএনপি। তাইলে আমরা কিন্তু তত্ত্বাবধায়ী সরকারের পক্ষে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন কিনা জানেন, যেহেতু আপনারা সাংবাদিক আপনারা জানবেন, আমাদের 31 দফা যেটা আছে এটার মধ্যে সবকিছু আছে। 31 দফা সম্পূর্ণ একটা গণতন্ত্রের পশ্চিমা দাসের গণতন্ত্রের রূপরেখা। 31 দফায় আছে যে আমরা যে 5 বছরের যেটা এখন নির্বাচন, এটা 4 বছরে নিয়ে আসবে এবং সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবে, একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এটা ফ্রি ফেয়ার করার জন্য। তো সুতরাং এই 31 দফার মধ্যে যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা সেক্টরে সংস্কার আছে। আপনি শিক্ষাতে বলেন, প্রশাসনে বলেন, নির্বাচন কমিশনার বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা সংস্কারটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা, সংস্কারটা হচ্ছে আপনি আজীবন করতে পারবেন। সেটাই। যেমন মনে করেন সংস্কারটা এখন এই সরকারের কাছে আমরা আশা করি যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের রূপ, অন্তর্বর্তীকালীন সরকার বলতেছেন, এই সরকারের কাছে জাতি আশা করে যে একটা সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। মানে এই জাতি হা করে বসে আছে যে 15 বছর আমরা ভোট দিতে পারিনি, যে 4.5 কোটি যুবক যারা ভোট দিতে পারে নাই তারাও বসে আছে একটা ভোট দেবো, আমি একটা ভোট দেবো। সেই ভোটের আয়োজন যদি সরকারের যত দ্রুত করা সম্ভব, তাহলে সরকার কিন্তু মাইন্ডফুল হয়ে থাকবে। এটা যদি লেজি করে, এটা যদি দেরি করে, তারাও বিতর্কিত হয়ে যাবে। কিন্তু তারা যেটা বলতেছেন যে আমরা এই কাজ করবো সে কাজ করব, আপনাদের জুরিডিকশনে সহজ পদ্ধতিতে কোন সংস্কারটা করতে পারবেন সেটাই প্রয়োজন। অর্থাৎ আপনি প্রয়োজনের বাইরে কাজ করতে গেলে তাহলে আপনারাও বিপদে পড়বেন, বিগত সরকারের মতো, 111 সরকারের মতো। আর আমরাও চাইবো যে আমরা এই সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা করে যাচ্ছি এবং এখনো আত্মার থেকে বিশ্বাস করছি যে এর হয়তো যেভাবে বলছে আগামী 1-1.5 বছরের মধ্যে নির্বাচন দিবেন, ইনশাল্লাহ জাতি আশা করে, আমরাও আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যে ইনশাল্লাহ একটা নির্দলীয় নিরপেক্ষ সবার অংশগ্রহণে ইনক্লুসিভ একটা নির্বাচন দিয়ে তারা জাতিকে ভোট উপহার দিয়ে বিদায় নেবেন। এটা হচ্ছে জাতির আশা, আমাদের আশা, সকলের আশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ 16 বাংলা টিভিতে। সুপ্রিয় দর্শক, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা হোক এবং বাক স্বাধীনতা ফিরে আসুক, এটাই কামনা করছি আমরা। এবং আজকের আলোচনার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়ে প্রতিমান হয়েছে, যে দেশে গণতন্ত্রের চর্চা যত বেশি সে দেশ তত উন্নত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। আজকের এই আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু উঠে এসেছে। আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, আমরা যুব বান্ধব বাংলাদেশ চাই, আমরা একটি সোনার বাংলাদেশ চাই। আজকের মতন শেষ করছি, আবারও দেখা হবে 16 বাংলা টিভির কোনো আলোচনা অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার